হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো সকালটা শুরু করছি। এখন হচ্ছে বেরাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলবো। চলো, এই তো বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি আমার গন্তব্যস্থল হচ্ছে নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর কেন যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সেগুলো সব তোমাদের সাথে যেতে যেতে আমি শেয়ার করছি। তো আগে আমি এখানে কিন্তু র্যাপিডো করে নিয়েছি একটা। র্যাপিডো করে আপাতত আমার গন্তব্যস্থল হচ্ছে সিথির মোড়ে যাবো। কিসের জন্য? ওখান থেকে আমাকে পিক আপ করবে আমার ফ্রেন্ড। তো ওর গাড়ি করে আমি আর ওর একটি দাদা, তো তাকেও পিক আপ করা হবে তপসিয়া থেকে, মানে ট্যাংরা থেকে পিক আপ করে আমরা রওনা দেব। তো চলো আপাতত সিথির মোড় অবধি পৌঁছানো যাক। একদম সকাল সকাল সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে গেছি। আকাশের একটু মুখ ভার, মনে হচ্ছে যখন তখন ওনার অশ্রুপাত হতে পারে, মানে হচ্ছে বৃষ্টি পড়তে পারে। একটু মজা করলাম আর কি। তো চলো যাওয়া যাক। এই তো এখন পৌঁছে গেছি হচ্ছে বিটি রোড। আর একটুখানি বিটি রোড থেকে কিছুটা সামনে এগোলেই হচ্ছে আমাদের গন্তব্যস্থল সিথির মোড়। তো ওখানে গিয়ে ওয়েট করা যাক, দেখি বাবু কতক্ষণে আসেন আমাকে তুলতে। যথারীতি ওয়েট করছি। আকাশের কিন্তু ভালোই অবস্থা খারাপ। এই দেখো, জুতো দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো খুব মেঘ করেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু নিজেকেও দেখাই আমি কি করছি। আমাকে খুব ক্যামেরায় তোমরা কম দেখতে পাও, অনেকের অবজেকশন। তারপরে তো হলো কাণ্ড যে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে বৃষ্টি শুরু। ভাগ্যিস একটুখানি জাস্ট দূরেই একটা বাস স্ট্যান্ড ছিল, তো সেই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম। আমি তো অনেকটা ভিজে গেছিলাম। আর তারপরে অলওয়েজ হি ইজ লেট, আমাকে সব সময় ওয়েট করতে হয়। চলে এসছে। চলো গাড়িতে ওঠা যাক, যাওয়া যাক এবার ট্যাংরার উদ্দেশ্যে। সিথির মোড় থেকে ট্যাংরা দেখো কি হাসছে। তো আমরা জাস্ট কথা বলছিলাম, জাস্ট চিটচ্যাট করতে করতে আমরা ট্যাংরা যাচ্ছিলাম। আচ্ছা, আর ট্যাংরা সিথির মোড় থেকে মোটামুটি 45 মিনিটস গাড়িতে। আর যদি বাইকে বা যাও তাহলে আর একটু কম লাগে। ট্রেন মেট্রো করেও যাওয়া যায়। ভালো, কিন্তু আজকে সারা দিনটা আমরা বৃষ্টি পেয়েছি। এই তো চললাম। তাই এইখানে আবার দেখো আকাশটার কীরকম মেঘটা করে রয়েছে একবার। আমি যখনই এই ব্রিজের ওপর দিয়ে যাই আমার না এইখানে মেঘটার ভিডিও করতে খুব সুন্দর লাগে। তারপরে তো আজকে একটা মহত্বপূর্ণ দিন অনেকের কাছে, বাট নট মাইন। 21শে জুলাই। আজকালকার সমাজ এত ইলিটারেট হয়ে গেছে। তুমি এখানে রাস্তাঘাটে দেখতে পাবে কত ভিড়। বাস থেকে নেবে তারা লিটারেলি চাটাই পেতে পিকনিক করছে। দে অলসো ডোন্ট নো কি কেন তারা 21শে জুলাই সেলিব্রেট করে বা কেন এটাকে মানে মানা হয়। বাট গ্রামগঞ্জ সব জায়গা থেকে লোকে বাসে করে করে আসছে অ্যান্ড দে আর ডুইং পিকনিক রাস্তার মধ্যে। এই তো তারপরে পৌঁছে গেছি ট্যাংরায়। তো চলো, এখানে দিদা দাদু সবাই আছে, তো ওদের সাথে একটু দেখা করব। দেখা করে এখানে মেজদাদাকে তুলব। আর হচ্ছে কিছু গিফটস নেওয়ার আছে। আমরা আজকে যাদের বাড়ি যাচ্ছি তাদের জন্মদিন তোমরা দেখেছো সবাই আমার ব্লগে, পুট্টু। ওর গিফটগুলো এই ট্যাংরার একটা মানে দিদা দাদু যেখানে আছে ফ্ল্যাটে, ওনের বাড়িতে সব রাখা রয়েছে। তো আজকে সেইগুলোই নিয়ে যাব ওদেরকে দিতে। তো ওই জন্যই বড় গাড়ি আনা, আর এতজন হবেও না। তো এখানে দেখো মেজদাদা আর সায়ন সবাই গিফট সেট করছে দুজনে মিলে। আর এখানে এই বড় সাইকেলটাও যাবে। কিভাবে যে আমরা সাইকেলটাকে নিয়ে গেছি সেটা আমরাই জানি। মেজদাদা তো পেছনে বসতে খুব অসুবিধা হচ্ছিলো। এই দেখো মুখ চাপা দিয়ে রয়েছে, আসছে, বলছে আমাকে ভিডিও করিস না এইভাবে। তো যাই হোক, এইভাবে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যর উদ্দেশ্যে, হচ্ছে নরেন্দ্রপুর। এইবার বলি নরেন্দ্রপুরে তা তোমাদের কাছে তো ক্লিয়ার হয়েই গেল যে কে থাকে। হ্যাঁ,
পিউ দিদি, জামাইবাবু আর পুট্টুর বাড়ি। ওরা ওখানে থাকে আর আমরা ওখানে আজকে ইনভাইটেড গেস্ট। চলো যাওয়া যাক তাহলে, আর তোমাদের সাথে গল্প করা যাক। এখানে আমি একটু ওদের ভিডিও করছিলাম, ওরা গাড়ি চালাচ্ছিল। এই দেখো মেয়েদের সাথে অনেক ইয়ার্কি মারছিলাম, বকবক করছিলাম, করতে করতে যাচ্ছিলাম। দেখো এখন দেখো আকাশ, ওয়েদারটা কত ভালো হয়ে গেছে। আর আজকে আমাকে কেমন লাগছে এই আউটফিটটা পরে তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও। এটা আমার অনেক বছরের আগেকার জামা, পরা হয় না। তো যাই হোক, দেখো এখানে কি সুন্দর, এখন দেখছো তো এত সাদা ধপধপে মেঘ, একটু পরেই তোমরা কিভাবে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, লাইক আ ম্যাজিক। একবার মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, আবার পরক্ষণেই রোদ উঠছে। এই দেখো এখানে কিভাবে যে বৃষ্টি শুরু হলো হু হু করে। আমরা এখানে একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম কিছু নেব বলে, তো ওয়েট করছিলাম, আর বৃষ্টিটা আমি ক্যাপচার করতে পারলাম না। লিটারেলি না, দূরে দেখছিলাম খুব ধোয়া ধোয়া মতো, ধুলো ধুলো মতো। আমি ভাবলাম কি ধুলো উঠছে, বাট যখনই আস্তে আস্তে বৃষ্টিটা সামনে এলো, উই ক্যান রিয়েলাইজ যে ওটা বৃষ্টি, ধুলো ধোয়া কিছুই নয়। তারপরে তো মুষলধারে বৃষ্টি শুরু হলো। তো একদিকে বাঁচো, আমরা গাড়ির ভিতরে আছি, অনেকের প্রবলেম হচ্ছিল, যারা বাইকে যাচ্ছিল দেখবে এখানে সব দাঁড়িয়ে আছে এরকম ব্রিজের নিচগুলোয় বাইকগুলো। কি করবে এত বৃষ্টিতে? আর ওয়েদার এত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে না, যখন তখন মানে তুমি বুঝতেই পারবে না যে আজকে হয়তো বৃষ্টি হবে। তারপরে হঠাৎ করে এরকম মানে কালো করে, আর হঠাৎ করে বৃষ্টি, মানে তোমাকে টাইমও দেবে না যে তুমি কোনো স্টেডে পৌঁছতে পারবে। তো চলে এসেছি কাছাকাছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে বাইপাসের ধারের রাস্তা। দুদিকে এইদিকে অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে একটা খাল গেছে, খালটা অনেক বড়, আর দুদিকে রাস্তা ডিভাইড করা, দুপাশে গাছ। তো চলে এসেছি পিউ দিদিদের বাড়ির কাছাকাছি। এখানে দেখো এখন কীরকমভাবে রোদ উঠেছে। তো এই তো চলে এসেছি, এখানে খুব গাছ, জলাশয়, জমি, খুব জায়গাটা খুব ভালো, ওয়েদারটাও ভালো হয়ে গেল। তারপরে আবার রোদ উঠলো। তো পিউ দিদি বলছে এই ভিডিও করিস না, ভিডিও করিস না, সবাইকে ভিডিও করছিলাম। আসো তোমাদের কতগুলো সদস্যর সাথে দেখা করাই। এখানে হচ্ছে এগুলো মাছ, আর এখানে আছে হচ্ছে চিংকি, আর ওই ভেতরে ঢুকে আছে মিঙ্কি, দুটো ছোট্ট ছোট্ট স্প্রিঞ্জ পাখি। তো এই তো দিয়ে পুট্টু সাইকেল পেয়ে এত খুশি। ওপরে একজন জেঠু থাকে, তার সাথে মজা করছিল, খেলছিল। এখানে সব খাবার দাবারের আয়োজন হচ্ছে, জোগাড় হচ্ছে, কি কি হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে বলবো। আর খুব দুটো একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। তো এটা পিউ দিদির স্পেশাল রেসিপি। তো জানিও, কমেন্ট করো যে কীরকম লাগলো রেসিপিটা। একটু অন্য ধরনের হচ্ছে চিংড়ি মাছের কাবাব, বা তন্দুরি প্রন বলতে পারো, তন্দুরি প্রন বা চিংড়ি মাছের কাবাব, হোয়াট এভার। তো এখানে সেগুলোই জামাইবাবু ছাড়াচ্ছিল, তবে জামাইবাবুর থেকে নিয়ে আমি ছাড়াচ্ছিলাম এখানে চিংড়ি মাছ। এখানে পিউ দিদি দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছে, আলু ভাজছিল, হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করেছিল। তো তারপরে এখানে আমি ফিশটাকে ম্যারিনেট করছি। কি কি দিচ্ছি একবার দেখে নাও। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা, তার মধ্যে দেওয়া হচ্ছে তন্দুরি মশলা, আর তারপরে দিয়ে দিলাম জল ঝরানো টক দই। এখানে বড় প্যাকেটের হাফ প্যাকেট টক দই দিয়েছি। দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, এবং যা রেগুলারের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ। তো রেগুলারের যা মশলা সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেশনটাকে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে। চিংড়ি মাছেও কিন্তু আমি ভালো করে কেটে পিঠের যে শিরদাঁড়ার মধ্যে যে নোংরাটা থাকে ওটাকে ভালো করে বার করে নিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে ভুলে গেছিলাম নুন মাখিয়ে রাখতে, আমি পিউ দিদির হেল্প করছিলাম, মানে বলে দিচ্ছিল রেসিপিটা পিউ দিদিরই আর কি করা। তো বলে দিচ্ছিল, আমি জাস্ট হেল্প করছিলাম, মাখিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে সব রকম মশলা, যা রেগুলারের যা মশলা সব দিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো।
ও বলে দিয়ে আরও একটা জিনিস দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কাশ্মীরি রেড মির্চ পাউডার আর খানিকটা সর্ষের তেল। ব্যাস এই আর কি, চলছে আমাদের প্রস্তুতি আয়োজন দুপুরের লাঞ্চের জন্য। এগুলো লাঞ্চের একটু আগেই খাওয়া দাওয়া হবে। তো চলো দেখে নিই বাকি রেসিপিটা। তো এখানে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে ভালো করে নুন মাখিয়ে নিলাম। ভালো করে নুন মাখিয়ে অ্যাকচুয়ালি আমি আগে রাখতে ভুলে গেছিলাম, তো পরে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি মাখিয়ে রাখার কোনো দরকার নেই, আর মাখিয়ে রাখলেও কোনো ক্ষতি নেই। এরপরে পুরো চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেশনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, একদম সুন্দর করে। একটু দেখে মাখাবে যাতে হাতে না কাটা ফুটে যায়, কারণ কি লেজের দিকের কিন্তু খোলাটা আর লেজটা কিন্তু রেখে দিতে হবে। যদি ওটা আমরা কেটে দিই তাহলে কিন্তু, বা ছাড়িয়ে দিই তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু ছোট হয়ে শ্রিঙ্ক করে যাবে। তো ওটা তো কিন্তু একটু দেখে ব্যাপারটাকে রাখতে হবে। তারপরে এই তো একে একে কিন্তু আমি চিংড়ি মাছগুলো স্টিকে কিন্তু ভরে নিচ্ছি। ঠিক এইভাবে ভরতে হবে। প্রথমে ক্যাপসিকাম দেবে, পেঁয়াজ দেবে, তারপরে একটা চিংড়ি মাছ, তারপরে আবার ক্যাপসিকাম পেঁয়াজ, তারপরে আবার একটা চিংড়ি মাছ দিয়ে আবার ক্যাপসিকামগুলো এরকম দেওয়া, অর্থাৎ চিংড়ি মাছটাকে কিন্তু সলিড রাখবে, লুজ হয়ে যাবে না। তো এইভাবে ভালো করে আমরা সবকটা স্টিক করে নেব। করে নেবার পর এই প্যানে কিন্তু আমরা একটু বাটার দিয়েছি, গ্রিল প্যান। এটা এরকম গ্রিল প্যান থাকলে হবে, না হলে নর্মাল চাটুতে করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো গ্রিল প্যান নিয়েছি। এইবারে করতে হবে কি, বাটার দিয়ে এর মধ্যে একে একে বাটারটা গরম করা হয়ে গেলে বা গলে গেলে একে একে স্টিকগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। আর এইভাবে স্টিক ছেড়ে দিলেই তারপরেই ভাজা এপিট ওপিট করে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তাহলে কি হবে, চিংড়ি মাছগুলো খুব ভালো করে কুক হয়ে যাবে। আমাকে এখানে আপাতত এখানে পিউ দিদি 3টে দিয়েছে স্টিক, 3টে 4টে দিয়েছে। তো একটু ভালোভাবে ভাজতে হবে, তার জন্য কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট করে উল্টে পাল্টে দিতে হবে। তো তারপরে আমি আউটপুটটা দেখাচ্ছি। তো এখানে কিন্তু ততক্ষণ চিংড়ি মাছ, এই চিকেন পকোড়া ভাজা চলছিল। তারপরে হচ্ছে কিছুটা আমাদের স্টিকগুলো বা প্রন কাবাবগুলো এরকম দেখতে হবে। খুব টেস্টি হয়েছিল। একবার এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখো, তোমরাও ভুলতে পারবে না। তারপর এখানে চিকেন পকোড়া সার্ভ করেছিল, আর করেছিল এখানে অনেক রকমের সস। আর এই মিন্ট সসটা জামাইবাবু স্পেশাল বানানো। মিন্ট আছে, ধনে পাতা আছে, মানে পুদিনা পাতা, ধনে পাতা, টক দই, নুন, গোলমরিচ দিয়ে কিন্তু খুব সহজেই সসটা বানিয়ে ফেলতে পারবে। তারপরে এখানে হচ্ছে একটা অরুণ আইসক্রিমের ছোট বাইট। আমি এটা ফার্স্ট টাইম খেলাম, আমি কোনো দিন খাইনি অরুণ আইসক্রিম। তো দিচ্ছিল, তারপরে আমরা গল্প টল্প করছিলাম, করতে করতে সাথে কিন্তু রান্নাগুলো চলছিল। এইবারে আসুন দেখে নিই বিরিয়ানির লেয়ারিং কিভাবে করে। আমি জানি না, আমি অনেক দিন পর মানে দেখলাম, আমি কিন্তু প্রো নই বিরিয়ানি। তো পিউ দিদি করছিল। এখানে কিন্তু সব রেডি করা, বেরেস্তা, তারপরে এখানে কেশর দুধ, আলু, চিকেন কষা রেডি। এবার শুধু কিন্তু লেয়ারিং করার পালা। এখানে ভালো করে একটু ঘি মাখিয়ে নিচ্ছে একটা বড় ডেকচিতে। এরপর একে একে সবকটা কিন্তু উপকরণ আস্তে আস্তে লেয়ারিং করতে শুরু করতে হবে। চিকেনগুলো কিন্তু ফুল সেদ্ধ নয়, একটু মানে 70 to 80% কুক। তো পুরো কিন্তু চিকেনগুলো আস্তে আস্তে এখানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছে একদম বটম পার্টে, মানে একদম তলার দিকে। চিকেনগুলো তলায় দেওয়ার কারণটা এটাই যে চালটা না হলে ওভারকুকড হয়ে যাবে না। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ভালোভাবে কুক করা, শুধু চিকেনটাই একটু কিন্তু 80% মতো ডান করা আছে। তো তাই জন্য চিকেনটাকে একদম তলায় দেওয়া হলো, যাতে খুব ভালো করে এটা কিন্তু দম হওয়ার সময় কুক হয়ে যায় বাকি পার্সেন্টেজটা।
তো চলো, চিকেন দেওয়া কমপ্লিট। একটু চিকেনগুলোকে এদিক ওদিক করে ছড়িয়ে দিয়ে এরপর আমরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আগে থেকে হালকা জলে সিদ্ধ করে রাখা নুন দিয়ে এবং ভালো করে ভেজে নেওয়া আলু। এটা খুব সহজ, অথেন্টিক নয়, খুব সহজভাবে কীভাবে চটজলদি বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে এটা কিন্তু তারই রেসিপি। তারপরেই এখানে অ্যাড করে দিচ্ছে বিরিয়ানি মশলা। সানরাইজের বিরিয়ানি মশলা নিতে পারো, এভারেস্টের নিতে পারো, বা তোমরা যদি চাও আমি একটা বিরিয়ানি হোমমেড ঘরের তৈরি মানে হোমমেড বিরিয়ানি মশলার রেসিপি কিন্তু প্রোভাইড করে দেব। তারপরেই দিয়ে দিল ওপরে কিন্তু বেরেস্তা, যে বেরেস্তাটা ভেজে রাখা হয়েছিল। হ্যাঁ জানি কলকাতার বিরিয়ানিতে কিন্তু বেরেস্তা পড়ে না, কিন্তু এটা হচ্ছে খানিকটা একটু অন্য স্টাইলের বিরিয়ানি যেটাতে বেরেস্তা দেওয়া হয়েছে। তারপরেই এখানে কিন্তু ভাতটাকে বা চালটাকে খুব ইভেনলি স্প্রেড করে নিতে হবে, একদম সমানভাবে লেয়ারিংটা করতে হবে যাতে কোনো দিকে উঁচু নিচু না থেকে যায়। বাকি বেরেস্তাটুকুকেও ওপরে ছড়িয়ে দেওয়া হলো। এরপর অ্যাড করতে হবে ঘি আর দুধে যে জলটা মানে কেশর ভেজানো যে জলটা, আর হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু মাস্ট, সেটাতে কিন্তু ফ্লেভার সব কিছু অ্যাড হয়। এরপর ভালোভাবে এদিক ওদিক করে পুরো ভাতটার ওপর কেশর ভেজানো দুধটা ছড়িয়ে দিতে হবে। আমরা কিন্তু এই পর্যায়ে খোয়া ক্ষীরও দিতে পারি। আর এর মধ্যেই কিন্তু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব কিছু কিন্তু ছড়ানো ছিল। তো চলো বাকি প্রসেসটা কিন্তু দেখে নিই আমরা চটপট করে। এরপর দিয়ে দিয়েছে এখানে কিন্তু বেশ কিছুটা ঘিটা মাস্ট এখনও দিতে পারো, বা যখন দম থেকে হাঁড়ি খুলবে গরম হাঁড়িতেও কিন্তু ঘি ছড়ানো যেতে পারে। ঘিটাকে কিন্তু গলিয়ে ছড়ালে এখানে একটু অসুবিধা হয়ে গেছে, যেহেতু এক জায়গায় ঘিটা পড়েছে, ওটা আস্তে আস্তে স্প্রেড হয়েছে। যদি এই পর্যায়ে ঘি দাও তাহলে গলিয়ে দেওয়ার দরকার নেই। এই তো তারপরে লাঞ্চ করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন বাই।